প্রথমত যেটা বলার সেটা হচ্ছে যে টেন্থ প্ল্যানেটকে বিশেষভাবে ধন্যবাদ আজকে এই আলোচনা সভাটা আয়োজন করার জন্য। অ্যাবসার্ড থিয়েটার নিয়ে কিছু কথাবার্তা, কিছু ভাবনা চিন্তা করার একটা সুযোগ তারা করে দিয়েছে। আর আমি খুব খুশি এবং খুবই আনন্দিত, প্রিভিলেজ যে আমার সাথে ময়ূরাক্ষী আছেন। ফর্মালি বলতে গেলে ডক্টর ময়ূরাক্ষী সেন, যিনি একাধারে একাডেমিক্স এবং পারফরমেন্স এই দুটো ক্ষেত্রেই একটা খুবই খুবই সফল একটা জায়গা, সফলতার জায়গা অলরেডি উনি ছুঁয়েছেন। আমরা ওনার কাজ দেখি, থিয়েটারের কাজ, থিয়েটার ছাড়া অন্যান্য মিডিয়াতেও ওনার কাজ আমরা দেখি, এবং এটা আমার সত্যি খুবই আনন্দের বিষয়, সৌভাগ্যের বিষয় যে আমি বলার পরে ময়ূরাক্ষী বলবেন। এবং সত্যি কথা বলতে কি, ময়ূরাক্ষীদের মতন যারা কম বয়সী স্কলার, যারা নতুন করে ভাবতে পারেন, তাদের কথা শোনাটা আমার মনে হয় খুবই জরুরি আমার মতন মানুষদের কাছে। কারণ আমরা যথেষ্ট বুড়ো হয়ে গেছি, এবং বুড়ো হলে যা হয় আর কি, আমাদের ধ্যান ধারণাগুলো খুব শক্ত হয়ে যায়, অনমনীয় হয়ে যায়। সেখান থেকে ওদের নতুন মানুষদের ভাবনা চিন্তা, নতুন ভাবনা চিন্তার অভিজ্ঞতাতে আবার নতুন করে ভাবার হয়তো কিছু সুযোগ হয়। আমি প্রথমেই যেটা বলি, আমি এক ভরসা পেলাম এটা দেখে যে ময়ূরাক্ষী লিখে এনেছেন। আমিও তো যদিও এখানে একটা বলতে হয় যে এই দুই সেনের মধ্যে কিন্তু কোনো যোগাযোগ ছিল না, এটা হয়ে গেছে। উনিও লিখে এনেছেন, আমিও লিখে এনেছি। লেখা থাকলে একটা বোধহয় সুবিধা হয় যে প্রাথমিক বলাটা খুব টাইট করে বলা যেতে পারে, যাতে যদি তারপরে কোনো কথাবার্তা হয় তাতে সময় থাকে, কারণ বলতে গেলে অনেক সময় সময় থেকে পেরিয়ে গিয়ে বলার একটা জায়গা তৈরি হয়ে যায়। আমি এখান থেকেই পড়বো, এবং আমার প্রথমেই যেটা বলার সেটা আমার ইনফ্যাক্ট লেখার মধ্যেই রয়েছে। সে অর্থে আমি আলাদা করে আর বলছি না, আমি শুরু করছি। বিষয়টা হচ্ছে থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড ইন ইন্ডিয়া। এই বিষয়টাই স্মরণরা ঠিক করে দিয়েছে। আমি প্রথমেই দুটো ক্ষমা চেয়ে শুরু, আয়োজকদের তথা দর্শক আসনে বসা সকলের কাছে। প্রথম ক্ষমা এই কারণে যে আজকের আলোচনার বিষয়টি দেওয়া হয়েছে ইংরেজি ভাষায়, কিন্তু আমি বাংলাতে বলার সিদ্ধান্ত নিয়েছি। খুব ভালো লাগছে, আমি আর চোখে দেখেছি উনি ইংরেজিতে লিখে গেছে। অর্থাৎ মানে আমরা দুজনেই যে চূড়ান্ত অবাধ্যতা নই, আমি একটু অবাধ্যতা করছি। পেশাগত প্রয়োজনে মহাবিদ্যালয় বা শিক্ষা জগতের আলোচনা সভায় নাটক নিয়ে কিছু বলতে হলে প্রায় বাধ্যতামূলকভাবে ইংরেজিতে বলতে হয়। টেলিগ্রাফ পত্রিকায় নিয়মিত লেখার ভাষাও ইংরেজি। এর কারণে আমি ইদানিংকালে কলকাতাতে বা এই রাজ্যে, অর্থাৎ যেখানে বাঙালিরা বেশি, যখন নাটক নিয়ে কিছু বলার সুযোগ পাই বাংলাতেই বলি। কিছুটা এই অতি প্রিয় ভাষার প্রতি আমার আনুগত্য ঝালিয়ে নেওয়ার ইচ্ছে থাকে। দ্বিতীয় ক্ষমা এই কারণে যে আমার বক্তব্যে আমি ভারতে অ্যাবসার্ড নাটকের চর্চা নিয়ে বিশেষ কিছুই বলবো না। আমি সীমাবদ্ধ থাকবো বাংলায় এই ধারার নাটকের চর্চা হওয়া বা না হওয়ার মধ্যে। আমার আজকের বলার কাঠামোর মধ্যে যে সকল ব্যক্তির লেখা গবেষণা ঢুকে আছে তাদের নাম উল্লেখ করে আমি আমার কথা শুরু করব। তারা হচ্ছেন সমীক বন্দ্যোপাধ্যায়, রুস্তম বারুচা, প্রতীক দত্ত, অনুজেন্দ্র কুণ্ডু, তপু বিশ্বাস ও সেবন্তী সরকার। আমার বিশ্বাস ময়ূরাক্ষীর লেখাতেও এদের কারোর কারোর নাম আসবে, কেননা সত্যি কথা বলতে কি, খুব সিরিয়াস অ্যাবসার্ড নিয়ে কাজ, একটু অন্য ধারার থিয়েটার নিয়ে কাজ যারা করেছেন স্কলারলি, তাদের মধ্যে এনারা অনেকেই আছে, আরো আছে, কিন্তু এনারা খুব মুখ্য জায়গায় রয়েছে। 1953-তে একই সঙ্গে প্যারিসে মঞ্চস্থ হয় দুটি নাটক, স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোডো আর ইউজেন ইউনেস্কোর দ্য চেয়ার্স। প্রথমটিতে দুই ভবঘুরে অপেক্ষা করছে গোডো আসবে বলে, গোডোর আসার কথা। দ্বিতীয়টিতে এক বৃদ্ধ দম্পতি অপেক্ষা করছেন এক বক্তার জন্য, যে তাদের হয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবে। আমরা দেখতে পাই একটি নাটকের শেষে গোডো আসে না, অন্যটিতে বক্তা আসে, কিন্তু সে বোবা। গোডো কে, বা ওই দম্পতির কি কথা বলার ছিল আমরা জানি না, জানাবার চেষ্টাও করেননি নাটক।
কারণ পরিণতিহীন এই অপেক্ষাটুকুই এখানে উপযোগী। এটাই চরিত্রের ইনার রিয়ালিটি, ভেতরের বাস্তব। অ্যাবসার্ড নাটকে গল্পের যুক্তিযুক্ত পর্যায়ক্রম বা সুনির্দিষ্ট পরিণতি নেই, চরিত্রগুলোর কোনো সামগ্রিক রূপরেখাও নেই। একটি চরিত্র যেন তার অস্তিত্বের, তার অন্তর্জগতের খামচে তোলা অংশ। থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড মার্টিন এসলিনের নাম করতেই হবে এই ধরনের আলোচনা, কিছু করার নেই। এগুলো এক একটা এমন পয়েন্টস অফ রেফারেন্স যেগুলো ছুঁয়ে যেতেই হবে। 1961 সালে ব্রিটিশ সমালোচক মার্টিন এসলিন লেখেন, প্রাথমিকভাবে উনি একটি এসে লিখেছিলেন, দীর্ঘ এসে, পরে পরবর্তীকালে সেটা বই আকারে আমরা পাই। লেখেন তার বই যা অচিরেই বিশাল খ্যাতি লাভ করে, বইয়ের নাম থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড। এই বইতে প্রথম তিনি থিয়েটারে অ্যাবসার্ড নামে একটি ধরনের উল্লেখ করেন এবং তৎকালীন কিছু ইউরোপীয় নাটককারদের তিনি চিহ্নিত করেন অ্যাবসার্ড নাটকের লেখক হিসেবে, যাদের মধ্যে ছিলেন আয়োনেস্কো, আর্থার অ্যাডামফ, জিন জেনে ও স্যামুয়েল বেকেট। আরো কয়েকজনের নাম উনি নিয়েছেন, তারাও আছে। যদিও এসলিন বলেন যে অ্যাবসার্ড নাটক স্পেন, ব্রিটেন, ইটালি, জার্মানি প্রভৃতি দেশে লেখা হয়েছে, তার মতে এই ধারার নাটকের উৎসস্থল ফ্রান্স, আরো নির্দিষ্ট করে বলতে গেলে প্যারিস। আরো ইতিহাস আছে, তার মধ্যে আমরা যাবো না, এই ইতিহাসও আমাদের অজানা নয়। তো যেটা ভাবার, তাহলে অ্যাবসার্ড নাটক কি ভারতবর্ষে লেখা হয়েছে? আমি বিষয়টার মধ্যে ঢোকার চেষ্টা করছি। আমি আগেই বলেছি, আমি আজকের বলায় ভারতের প্রসঙ্গ উত্থাপন করব না, কথা বলবো কেবল বাংলা নাটকের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রেখে। তার কারণ আমার সত্যি জানা নেই ভারতে বাংলার বাইরে অ্যাবসার্ড নাটকের চর্চা কতটা হয়েছে বা হয়। এটা আমি স্বীকার করে নিচ্ছি, আমি এটা জানি না। হয়তো বা হয়, হয়তো বা হচ্ছে, আমার কিন্তু সেটা জানার মধ্যে নেই। শুধুমাত্র উল্লেখ করব যে আমার গোচরে আছে জগন্নাথ প্রসাদ দাসের প্রথমে ওড়িয়াতে লেখা, পরে তিনিই সেটা ইংরেজিতে অনুবাদ করেন অ্যাবসার্ড নাটকের কথা, ও সতীশ আলেকারের লেখা মারাঠি নাটক মহানির্বাণের কথা। এই দুটো নাটকই আলোচিত হয়েছে অ্যাবসার্ড নাটক হিসেবে। যেহেতু এই দুটি নাটকের কোনোটাই আমি দেখিনি বা এই নাটক দুটি সম্পর্কে খুব বিস্তারেও কিছু পড়িনি, তাই তা নিয়ে কিছু বলা সমীচীন হবে না। একটা কথা বলবো, এবং এটা তথ্যের ভিত্তিতে যে বলছি তা নয়, এটা একটু অনুমানের ভিত্তিতে, ধারণার ভিত্তিতেই বলছি। সেটা হচ্ছে এই যে ভারতের বিভিন্ন প্রদেশে লেখা কোনো কোনো নাটক কখনো কখনো অ্যাবসার্ডের কিছু কিছু বৈশিষ্ট্য দেখা যেয়ে থাকতে পারে, তবে যাকে বলে ফুল ফ্লেজেড অ্যাবসার্ড নাটক তেমন উদাহরণ বোধহয় বিশেষ নেই। এটা আমি একটু সাহস করে এরকম একটা খুব সুইপিং জেনারেলাইজড কথা বললাম। কেউ যদি আমার এই মানে তথ্য ঘাটতিটা মেটাতে পারেন আমি খুব খুশি হব, কিন্তু সত্যি আমি জানি না। তাহলে কি বাংলায় মৌলিক অ্যাবসার্ড নাটক লেখা হয়েছে এবং তার অভিনয় হয়েছে? প্রশ্নটাই নেই। আমি অবশ্যই এখানে বলছি না বেকেট বা আয়োনেস্কো বা পিন্টার বা সমগোত্রীয় নাটককারদের লেখা অনুবাদ করে অথবা বঙ্গীকরণ করে তার অভিনয়ের কথা। তেমনটা তো বহুবার হয়েছে, এখনো হচ্ছে। মাঝে মধ্যেই আমরা দেখি আয়োনেস্কের ওপর কাজ হয়, বেকেটের ওপর কাজ হয়, পিন্টারের ওপর কাজ হয়, আরো অন্যান্যদের ওপর কাজ হয়, কিন্তু মাথায় রাখতে হবে সেগুলো কোনটাই কিন্তু মৌলিক নাটক। কখনো কখনো অবশ্য সেই কাজগুলো মূল থেকে অনেকটাই সরে গিয়ে খুবই নতুন একটা আকারে আমাদের কাছে আসে। যেমন আমরা খুব সম্প্রতি একটা প্রোডাকশনের কথা বলতে পারি, আনফরচুনেটলি ওটা আমি দেখা হয়নি আমার, আমি কথা শুনেছি। সন্ডার প্র্যাক্সিস ওরা করেছিল, সেটা শোনা গেল, দেখিনি তাই বলছি, শোনা গেল বা জানি এটা আমি, সেটা কিন্তু রাইনোসেরাস থেকে নেওয়া, কিন্তু রাইনোসেরাস থেকে অনেকটা দূরে সরে গেছে, কিন্তু কোথাও না কোথাও একটা ছুঁয়ে যাওয়া আছে। সে অর্থে পুরোপুরি মৌলিক নাটক কিন্তু সেটাকে বলা যাচ্ছে। আমি যেটা বলতে চাইছি, বাংলায় মৌলিক অ্যাবসার্ড নাটক লেখা হয়েছে কিনা সেই কথাটা। যদি স্কলার, গবেষক, আলোচকদের কথা বলি, তাহলে বলতে হয় যে পরিষ্কার দুটো ভিন্ন মত পাই আমরা। শ্রমিক বন্দ্যোপাধ্যায়, রুস্তম বাড়ুচা, মনুজেন্দ্র কুণ্ডুরা মনে করেন, একদম পরিষ্কার মনে করেন এবং সেটা তারা লিখেওছেন, বাংলায় অ্যাবসার্ড নাটক নেই। অন্যদিকে বিশ্বভারতীর অধ্যাপক ডক্টর তপু বিশ্বাস, গবেষক অরূপরতন ঘোষ প্রমুখেরা বলেন বাংলায় অ্যাবসার্ড নাটক আছে। প্রথমোক্তরা অবশ্য বিশেষ একজন দুজনের নাটকে অ্যাবসার্ডের কিছু লক্ষণ খুঁজে পেয়েছেন, তবে তা কখনোই এতটা নয় যে সেই সব
নাটককে তারা পুরো মাত্রায় অ্যাবসার্ড নাটক বলতে প্রস্তুত। যে দুজন নাটককারের নাম উঠে আসে বাংলার প্রেক্ষিতে অ্যাবসার্ড নাটকের আলোচনায়, সকলেই জানি তার অবশ্যই মোহিত চট্টোপাধ্যায় এবং বাদল সুব্রমণ্যম। এই দুটো নামই বারবার উঠে আসে। এখানে একটু কথা বলার আছে। যেমন অধ্যাপক তপু বিশ্বাস বাদল বাবুর এবং ইন্দ্রজিৎ নাটককে অ্যাবসার্ড নাটক আখ্যা দিতে পিছপা হন না। এই নিয়ে তার একটা বেশ দীর্ঘ পেপার আছে। অরূপরতন ঘোষ মহাশয় মনে করেন বাদল বাবুর কয়েকটি ও মোহিত বাবুর অধিকাংশ নাটকে অ্যাবসার্ড নাটক। তিনি সেটা তার বইতে লিখেওছে। বাংলায় তার একটি বই আছে, বাংলায় অ্যাবসার্ড। বলে রাখি, যারা বাংলা নাটকের অল্প বিস্তর অ্যাবসার্ডের ছোঁয়া পান, অর্থাৎ প্রথম গ্রুপের মানুষরা, বা পুরো মাত্রায় পান পরবর্তী গ্রুপের মানুষরা, সেই দু দলের আলোচকরা কিন্তু মাত্র এই দুজন নাটককারের নাটকেই তার সন্ধান পেয়েছেন। অর্থাৎ আমরা যখন বাংলা নাটকে অ্যাবসার্ড এই বিষয়টা নিয়ে আলোচনা করি, আলোচনাটা আবর্তিত হয় শুধুমাত্র মোহিত চট্টোপাধ্যায় এবং বাদল সরকার, এই দুজন নাটককারকে নিয়ে। এছাড়া তো আমাদের বাংলায় অনেক নাটককার আছে, কিন্তু তাদের নাটকের মধ্যে অ্যাবসার্ডিজম এই জিনিসটা কিন্তু সত্যি কথা করে খুঁজে পাওয়া যায় না। প্রশ্ন হচ্ছে আমি কোন দলের, মানে আমি কোন পক্ষের মানুষ, মানে অ্যাবসার্ড আছে সেই পক্ষের না অ্যাবসার্ড নেই সেই পক্ষে। খুব নিশ্চিতভাবে বলতে পারি আমি প্রথম দলের। অর্থাৎ আমি মনে করি বাংলায় অ্যাবসার্ড নাটক নেই, মৌলিক অ্যাবসার্ড নাটক নেই। শ্রমিক বাবু, রুস্তম বাবু, মনুজেন্দ্র বাবুর মতোই আমার মত মার্টিন এসলিন সাহেব এবং পরবর্তীতে ইয়ান কলেজ, টেরি হডসন এবং অন্যান্যরা যে সকল বৈশিষ্ট্যের সম্মেলন দেখতে চেয়েছেন অ্যাবসার্ড নাটকে, তার সবটা একত্রে কোনো বাংলা নাটকেই নেই। বাদল বাবুর নাটকেও নয়, মোহিত বাবুর নাটকেও নয়। হ্যাঁ, তাদের কিছু নাটকে অ্যাবসার্ড উঁকি দিয়ে যায় ঠিকই, কিন্তু সেখানে স্থায়ীভাবে বসবাস করে না। এটা বলা মানে কিন্তু এটাও বলা নয় যে বাদল বাবুর নাটক বা মোহিত বাবুর নাটক কিছুর অভাবে অপুষ্ট, রুগ্ন। আমি কিন্তু এটা বলতে চাইছি না। আমি শুধু এটাই বলতে চাইছি যে পুরো মাত্রায় অ্যাবসার্ড নাটক তারা লেখেননি, আসলে লেখা সম্ভবও ছিল না তাদের পক্ষে। এহেন কথা আমি কেন বলছি? তার কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ধ্বস্ত রণক্লান্ত ইউরোপে যে অস্তিত্ববাদী এক্সিস্টেনশিয়ালিস্ট দর্শনের উদ্ভাবন, যার জঠর থেকে আবার অ্যাবসার্ড সাহিত্যের জন্ম, আমাদের বাংলায় সেরকম কোনো আর্থসামাজিক পরিস্থিতি এবং তার সাথে সাযুজ্য রেখে দার্শনিক চিন্তা ভাবনা তৈরি হয়, প্রেক্ষাপটটাই তৈরি। সহজ করে বললে, অন্যান্য শিল্পের মতো নাটকও যেহেতু জন্মায় আর্থসামাজিক দার্শনিক পরিবেশের জমিতে, বাংলায় অ্যাবসার্ড নাটক জন্ম নেওয়ার উপযুক্ত জমি ঐতিহাসিক কারণে ছিল না। সময়টা খেয়াল করুন, 1953 সালে যখন লেখা হলো ওয়েটিং ফর গোডো, সেটা ছিল ভারতবর্ষের স্বাধীনতার কেবল মাত্র 6 বছর পর। দেশ সদ্য স্বাধীন হয়েছে, 47-53। নতুন রাষ্ট্র, সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারত তথা ইন্ডিয়ার শৈশব তখন। একদিকে নতুন রাষ্ট্র গড়ে তোলার উদ্দীপনা ও অন্যদিকে দেশভাগের বিভৎস স্মৃতি ভুলে এগোনোর চেষ্টায় থাকা একটি দেশের বা সেই দেশের একটি অঙ্গরাজ্যের দার্শনিক অবস্থান, নিশ্চিতভাবে এটা হতে পারে না যে জীবন আসলে অর্থহীন। অ্যাবসার্ডিজমের মূল কথাই যেটা, যা কিনা অস্তিত্ববাদী দর্শনের মূল ভাবনা, বরং এই ভাবনাটাই তখন শক্তিশালী হয়ে থাকে যে অর্থবহ অনেক কিছুই করার বাকি আছে, ইনফ্যাক্ট দেশ গড়া বাকি আছে। আমি সুযোগ পেলেই এটা মনে করিয়ে দিয়ে থাকি, আজ যেমন করাচ্ছি, যে মনে রাখা ভালো দেশভাগের তীব্র দুঃখের, কষ্টের, যন্ত্রণার যে প্রত্যক্ষ অভিজ্ঞতা, তা কিন্তু একইভাবে গোটা ভারতবর্ষের নয়। We talk about the Indian partition. তো আমরা যদি একটু মন দিয়ে দেখি, এই পার্টিশনটা কিন্তু সাংঘাতিক টেরিটোরিয়াল। Only 2 provinces were partitioned, পাঞ্জাব and বেঙ্গল। এটা কিন্তু একটু মাথায় রাখা দরকার। প্রত্যক্ষ পার্টিশন সারা ভারতবর্ষে হয়। পাঞ্জাবের ও বাংলার শরীর যেভাবে দেশভাগের ধারালো ছুরির আঘাতে বিভক্ত হয়, সেভাবে কিন্তু দেশের অন্য কোনো অঞ্চল হয়নি। আবার এটাও মাথায় রাখার
যে দেশভাগের পর লক্ষ লক্ষ সর্বহারা উদ্বাস্তুদের দলের ঢেউয়ের পর ঢেউ যেভাবে বাংলার ওপর আছড়ে পড়ে, সেভাবে কিন্তু পাঞ্জাবের ওপর পড়েনি। স্বাধীনতা উত্তর বাংলার সামাজিক ও অর্থনৈতিক অবস্থায় এখানকার শিল্পী, লেখক, বুদ্ধিজীবীদের ঠেলে দেয় কিভাবে বিশাল শ্রেণীগত অসাম্য নিরসন করা যায় তা নিয়ে বিশেষভাবে ভাবিত, কিভাবে দেশীয় সম্পদের সমুচিত বন্টন করা যায় সকলের মধ্যে তা নিয়ে ভাবিত। খুব স্বাভাবিকভাবে 50, 60, 70 দশকের বাংলা নাটক অ্যাবসার্ডের হাত না ধরে তার প্রয়োজনে ধরেছিল মার্ক্সবাদী নাটককার ব্রেস্টের হাত। তাছাড়া 1944-এ আইপিটি এর প্রযোজনায় এবং 1948-এ বহুরূপীর প্রযোজনায় মঞ্চস্থ হওয়া নবান্ন তো ছিলই স্থির অবিচল বাতিঘরের মতো বাংলা নাটকের দিক নির্দেশ করে দেওয়ার জন্য। নবান্ন যে ইনফ্লুয়েন্সটা করেছিল তার পরবর্তী সময়ে বাংলা নাটকের ওপর, তার গুরুত্ব যে কতটা, কি অসীম গুরুত্ব তার, সেটা কিন্তু আমাদের ভুললে চলবে না। এক ধরনের ঝোঁক তৈরি করে দেয়, একটা প্রবণতা তৈরি করে দেয় একটি নাটক। তাই এটা আশ্চর্য কোনো ঘটনা নয় যে বাংলা নাটক অ্যাবসার্ডের দিকে তেমন ভাবে কখনোই ঝুঁকেনি। প্রসঙ্গত বাংলা কথা সাহিত্যেও কিন্তু সেভাবে পুরোদস্তুর অ্যাবসার্ড উপন্যাস বা বড় ছোট গল্প নেই। ভেবে দেখুন, এখানে কিন্তু কাফকার মেটামরফোসিস বা কামুর দ্য স্ট্রেঞ্জারের সমগোত্রীয় লেখা আমরা বিশেষ পাই না। যদিও এটাও অনস্বীকার্য যে কোনো কোনো বাংলা গল্প উপন্যাসে মাঝে মধ্যে ছলকে ওঠে অ্যাবসার্ডের লক্ষ্য। ঠিক তেমনই যেভাবে পাশ্চাত্যে অ্যাবসার্ড সিনেমার একটা ঘরানাই আছে, তেমন কোনো ঘরানা কিন্তু বাংলা সিনেমায় নেই। পথের পাঁচালী তৈরি হচ্ছে আর্লি 50s-এ, তারপরে পরেই আমরা পাচ্ছি ঋত্বিক ঘটক, মৃণাল সেন প্রমুখদের এবং সারা দেশের অন্যান্য ফিল্ম মেকারদের। কিন্তু কোথাও কিন্তু আমরা সেভাবে অ্যাবসার্ডিজমের চর্চা সিনেমাতেও পাচ্ছি। অর্থাৎ আমাদের পরিস্থিতিটাই ছিল না অ্যাবসার্ডকে খুব কাছে টেনে নেওয়া, এটা আমার বক্তব্য। আবারও বলি, আমাদের শিল্প চর্চায় অ্যাবসার্ডের অভাব কিন্তু আসলে অভাব নয়। আমরা আমাদের নাটকে, সিনেমায়, সাহিত্যে এমন কিছু ঝোঁক, প্রবণতা, ধরন বেছে নিয়েছি যা আমাদের নিজেদের কথা নিজেদের মতো করে বলতে সাহায্য করে। তাহলে কি বাংলা নাটকের সাথে অ্যাবসার্ডের দূরত্ব থেকেই গেল, থেকেই যাবে? সেটা নাও। নাটককার, লেখক, অভিনেতা প্রতীক দত্তর ভাবনাকে ছুঁয়ে আজ এ কথা বলতে দ্বিধা নেই, এবং আমি এখানে প্রতীকের একটা লেখার থেকে অনেকটাই কোট করছি। একথা বলতে দ্বিধা নেই যে আমাদের বর্তমান ক্রমশ গ্রস্ত হয়ে পড়ছে এক লক্ষণীয় শূন্যতা বোধ। আর্থসামাজিক বৈষম্য হোক, বা রাজনৈতিক হতাশা হোক, বা ভয়াবহ অতিমারি হোক, বা সোশ্যাল মিডিয়া, ভার্চুয়াল রিয়ালিটিতে বুথ থেকে একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণেই হোক, ক্রমশ যেন তীব্র হচ্ছে মানুষের অসহায়তা বোধ, তেমনই শিথিল হয়ে আসছে বিশ্বাস। 5-6 বছর ব্যাপী বিধ্বংসী বিশ্বযুদ্ধ তীব্র ও প্রত্যক্ষ প্রভাব না থাকলেও বছরের পর বছর ধরে ধরে একটু একটু করে বিশ্বাসহীন, মূল্যবোধহীন, আদর্শহীন এক অসহায় শূন্য সময় নিপুণতার সঙ্গে রচনা করে যেতে পারছি আমরা। সেই প্রবণতায় ভরসা রাখলে, জানি না আদৌ এটা ভরসা রাখার মতন প্রবণতা কিনা, কিন্তু সেই প্রবণতায় ভরসা রাখলে জীবনের অর্থহীনতাই কিন্তু উঠে আসবে মঞ্চে অ্যাবসার্ডের রূপ নিয়ে। সময়ের অভিমুখ সেদিকে। Thank you, Professor Sen. I think আমি যেরকম উনি বললেন, আমি অ্যাকচুয়ালি ইংলিশে লিখেছি, আর আমি লেখাটা বেস করে কিছুটা বলবো, কারণ সত্যি এটা পুরো অ্যাডলিব বলাটা কঠিন। কিন্তু কোনো জায়গায় যদি আপনাদের মনে হয় আমাকে থামানো দরকার, প্লিজ আমায় থামান। আর যদি মনে হয় যে এই জায়গাটা একটু বাংলায় বললে বেটার হয়, আমি বাংলায় বলার চেষ্টা করব, ঠিক আছে? আবার অবভিয়াসলি মানে there is a lot of overlap between what we have thought and what we have decided to present on. কিন্তু যেগুলো কমন সেটা হচ্ছে যে যেরকম প্রফেসর সেন বললেন 1960-তে
ব্রিটিশ ড্রামাটিস্ট মার্টিন এসলিন একটা এসে লেখেন দ্য থিয়েটার অফ দি অ্যাবসার্ড, যেখানে টার্মটা ফার্স্ট ইন্ট্রোডিউসড হয়। আর তারপরে উনি কিছু প্লে রাইটসের কডিফাই করে দেন, যেমন স্যামুয়েল বেকেট, ইউজিন ইয়োনেস্কো, জা জিনে, যারা এই জনরার জন্য লিখছে। And how do you define this genre? He said that this genre deals with the senselessness of life and the absurdity of the human condition. Very umbrella terms. And তারপর actually 2024 this was described by global south scholars like Orko Chattopadhyay. He said যে এই টার্মটা actually is a trans-contextual imposition from philosophy to theatre. কারণ অ্যালবার্ট কামু আর জা পল সার্ত্রে প্রথম এই এক্সিস্টেন্সিয়াল ফিলসফি নিয়ে লেখালেখি করেন, যেখানে আর কি প্রথম আমরা এই ভাবনাটার সঙ্গে ইন্ট্রোডিউসড হই যে হিউম্যানস আর আইসোলেটেড বিইংস ড্রপড ইন দ্য মিডল অফ এ স্ট্রেঞ্জ ননসেন্সিক্যাল ওয়ার্ল্ড। তারপর 1960-61 এর পর লেটার অন 21st সেঞ্চুরিতে স্কলার্স লাইক মাইকেল বেনেট ডাইভার্সিফাইড দ্য টার্ম থিয়েটার অফ দি অ্যাবসার্ড by describing the genre as meaning making parables. মানে শুধুই যে মিনিংলেস জিনিস দেখানো হচ্ছে সেটা নয়, it is giving the audience an opportunity to make their own meanings, like a parable. A meaning making parables that often experiment with language, contain non-Aristotelian plot lines of course, and feature an absurd or dystopian situation. The theatre of the absurd usually presents the absurdity of the human condition as a given, মানে এটা একটা fact, often through a series of images and a complete breakdown of language. মানে যারা আমরা প্রিন্টার পড়েছি, প্যাকেট পড়েছি, আমরা জানি যে মানে ল্যাঙ্গুয়েজটাকে পুরোটাই দুমড়ে মুচড়ে নেওয়া হয়। আর এই যে absurdity of the human condition, এইটা কেন হয়েছে বা কি হয়েছে এটার কোনো জাস্টিফিকেশন দেওয়া হয় না, it's a given fact. For example, Beckett, in his personal correspondences and in some of his interviews, has repeatedly said যে আমার আর ফর্মাল ল্যাঙ্গুয়েজে লিখতে ভালো লাগে না, and he has repeatedly pled ignorance when it comes to why his characters say or do certain things. Like ভাই আমার কাছে কোনো privileged information নেই, don't ask me, just have your own interpretation. Similarly, in 1958, Eugene Ionesco and Kenneth Tynan, this quite well publicized, fell into a controversy on the pages of London's The Observer, যেখানে ভীষণ মানে বাগবিতণ্ডা চলে, অনেকে ঢুকে পড়ে, where Ionesco emphatically stated যে ভাই আমি লিখি, আমি কিন্তু পোস্টম্যান নই, আমার কোনো দায়িত্ব নেই আমার কাজে আমি কোনো ইনফরমেশন বা কোনো মেসেজ দেব। Even Harold Pinter is known for his keen explorations of the fundamental truth of human existence, breaking away from realism by visually expressing the human condition as surrounded by death and nothingness. আর এটারও কোনো রেজলিউশন দেওয়া হয় না, মানে is there any positive or negative resolution? No. There is, as you can say, not much room for the why or the how, যেটা well made প্লেতে আমরা পাই, সেরকম কিছু নেই অ্যাবসার্ডিস্ট পারফরমেন্সে। ক্যারেক্টার্সরা হামেশাই ফোর্থ ওয়াল ব্রেক করছে আর ভাবছে যে আমরা এখানে কেন আছি, কি করছি, এরপর কি করব। But the plays themselves make no attempts at explaining their contexts, the characters' motivations for the benefit of the audience. It is rather left up to the audience to glean their own subjective meanings from the absurdist experience, আর যদি সম্ভব হয় understand something essential about the human condition. মানে এটা লেখকও জানে না যে আমি আদৌ যেটা লিখছি সেটা আমি নিজেও কিছু জানি কিনা। So now coming to context, it is generally believed যে এটা খুব একটা ওয়েস্টার্ন ইউরোপিয়ান লিটারারি ফেনোমেনন, তো প্যারিস এটার এপিসেন্টার ছিল, generated in the 40s and 50s as a reaction to the devastations wreaked by the Second World War. আর অনেক স্কলার্স অ্যাকচুয়ালি বেকেটের যে দুটো মোস্ট ওয়েল নোন প্লে, ওয়েটিং ফর গোডো আর এন্ড গেম, সেটাকে বেকেটের আইরিশ হেরিটেজের সাথে কানেক্ট করেছে, বলেছে যে হ্যাঁ ওয়েটিং ফর গোডো ইজ আ পলিটিক্যাল কমেন্টারি অফ দ্য গ্রেট আইরিশ ফ্যামিন অফ দ্য 19th century. আবার কেউ কেউ বলেছে এন্ড গেম ইজ অ্যাকচুয়ালি আ রেসপন্স টু দ্য ম্যান-মেড জেনোসাইডস rampant during the Nazi propaganda of the 1930s, so directly connected to the Second World War. এবার given that most theatre of the absurd playwrights have an almost post-modernist skepticism for the idea of a single objective truth related to human existence, আর তারা সবসময় নিজেদের distinctive socio-political milieuর মধ্যে থেকে লিখছে, what is the cultural politics, what are the cultural politics and what is the context for writing absurd plays in India? There is, মানে ভেবে দেখতে গেলে মানে ইমিডিয়েটলি কোনো কনটেক্সট বেরোবে না, যেরকম প্রফেসর সেনও পয়েন্ট আউট করলেন। Now, as Indian academic Tirthankar Chakraborty points out,
Beckett's canonical Waiting for Godot কিন্তু had a remarkable influence in post-independence India. মানে the moment it was introduced, it had multiple translations in Hindi, Bengali, Tamil, Gujarati, Assamese, Kashmiri, আরো অনেক অনেক ল্যাঙ্গুয়েজ। আর এই সময় প্রচুর ইন্টারকালচারাল সর্ট অফ অ্যাডাপ্টেশনসও হয়েছে। বাংলাতে হয়েছে, তারপর নাসিরুদ্দিন শাহ করেছিলেন মটলিতে, তারপর মুম্বাইতে, দ্যাট ইজ, তারপর কেরালাতে হয়েছে। এরকমই একটা হচ্ছে অশ্বিনী নাট্যম ফ্রম বেঙ্গল 1974, মানে একদম মানে নকশাল মুভমেন্টের সময়, মানে ওর মধ্যে দাঁড়িয়ে এই জুতো সেই পা বলে একটি নাটক, একটি অ্যাডাপ্টেশন অফ ওয়েটিং ফর গোডো বাঙালি। আর এই অ্যাডাপ্টেশনে ভ্লাদিমির and Estragon, they were reinterpreted as working class laborers who are struggling to fit in with the heterogeneous and ever evolving social conditions of post-independence India. আর এই সময় স্পেশালি এই 1966 এই সময় থেকে মানে আস্তে আস্তে করে ইন্ডিয়া ওয়াজ অন দ্য ভার্জ অফ এমব্রেসিং গ্লোবালাইজড মডার্নিটি। যদিও তখন একটা সোশ্যালিস্ট ইকোনমি ছিল, 1991 অব্দি থাকবে, বাট তখন থেকে আস্তে আস্তে দরজাটা খুলছে, অ্যাটলিস্ট ইডিওলজিক্যালি স্পিকিং। Now, such adaptations, as Indian researcher Priyanka Chatterjee notes, have often had trouble with adapting to the peculiar language of absurdist plays. Like, how do you translate and adapt an absurdist play like Waiting for Godot? But it is undeniable that the theatre of the absurd has had a wide-ranging impact, at least Waiting for Godot or Beckett and Lekha, on the development of the multifaceted and multilingual modern Indian literature of the post-independence era. মানে ইনফ্যাক্ট তীর্থঙ্কর চক্রবর্তী বলছেন যে বেকেটের অ্যান্টাই রিয়েলিস্টিক স্টাইল অফ প্রেজেন্টিং দ্য হিউম্যান কন্ডিশন ইন ইটস এসেন্স ইনফ্লুয়েন্সড ইন্ডিয়ান নভেলিস্ট সালমান রুশদি in his stark portrayals of the various contradictions and the various hybridities embedded in the post-colonial condition of the Indian subcontinent, যেটা আমরা মিডনাইট চিলড্রেন বা শেম এই সমস্ত নভেলে দেখতে পাচ্ছি। And more particularly, Chakraborty also states that there was an extensive dissemination of Beckett's themes, writing techniques, and style amongst the Indian playwrights of the late 20th century. Now, what are the examples? Badal Sarkar. এবং ইন্দ্রজিৎকে তো মানে মোটামুটি রিলিজ অফ 90s রিলিজ বলছি প্রিমিয়ার 1962 তে it premieres like 9 years after the premiere of Waiting for Godot, and immediately it is dubbed as an absurdist play. এবার অ্যাবসার্ড আর অ্যাবসার্ডিস্টের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য অনেকে বলে। ইফ থিয়েটার অফ দি অ্যাবসার্ড প্লে হচ্ছে একদম লাইক ক্যানন বেকেট, ক্যানন ইউনেস্কো, অ্যাবসার্ডিস্ট ইজ অফ দি অ্যাবসার্ড, কানেক্টেড টু দি অ্যাবসার্ড, কিছু কিছু বৈশিষ্ট্য থাকে অ্যাবসার্ডিজমের। সো এবং ইন্দ্রজিৎ ওয়াজ কুইকলি ডাবড অ্যাজ অ্যান এক্সারসাইজ ইন অ্যাবসার্ডিজম। রুস্তম ভারুচাও সেটা বলেছিলেন। As an exercise in Sartrean existentialism or even Camus' Sisyphean dilemma, the play metatheatrically portrays a middle-class protagonist as he futilely attempts to conform to the norms of modern Indian society. In fact, this play also explicitly invokes the myth of Sisyphus and conveys, মানে একদম বলে দিচ্ছে that the only solution to pervasive uncertainty is to accept the pointlessness of human condition. And of course, it becomes a landmark in modern Indian theatre. তারপর যেরকম আরেকজন সমসাময়িক আমাদের বাঙালি নাট্যকার মোহিত চট্টোপাধ্যায়, তাকেও অনেকে রিপিটেডলি অ্যাবসার্ডিস্ট বলে ক্যাটেগরাইজ করেছে, বাট হি অলওয়েজ রিফিউজ দিস ক্যাটেগরি। হি অলওয়েজ সেড যে নানা ভাই আমি অ্যাবসার্ড থিয়েটার লিখছি না। বাট হিজ প্লেজ ওয়ার কল্ড কিমিতিবাদী, যেটা বাংলাতে হচ্ছে হোয়াট ইজ ইট, বিকজ দে ওয়ার আনকনভেনশনালি ক্রাফটেড অ্যান্ড হ্যাড সার্টেন অ্যাবসার্ডিস্ট ফর্মস। আর স্পেসিফিক্যালি 1971 এর রাজ রক্ত, যেটা পরে মানে ওই সময় বিভাস চক্রবর্তী ডিরেক্ট করেন থিয়েটার ওয়ার্কশপের জন্য, it is considered as an enduring allegory of the unchanging power dynamics between the ruler and the masses, especially যেহেতু সেই সময় বেঙ্গলে একটা পলিটিক্যাল আনরেস্ট চলছিল with regard to the partition and then the formation of the new nation, East Pakistan থেকে Bangladesh. Now, on the other side of the country, we have Mahesh L. Kunchwal, celebrated Marathi playwright who was also experimenting with realistic, symbolic, expressionistic and absurdist forms in his plays. Especially 1987 এর Reflection, Papratibe. এটাকে বলা হচ্ছে it's an exercise in the pervasive meaninglessness and loss of identity surrounding the protagonist. And it is presented through an absurdist lens to portray the looming disenchantments of the contemporary Indian urban middle class. And finally, there is the Hindi playwright Mohan Rakesh. It's an unconventional choice, I know.
It's an unconventional choice. Kintu 1969 he wrote Aadhe Adhure, Halfway House, which is also widely considered to be a devastating and existentially steeped portrayal of changing social and familial structures in a disintegrating modern Indian society. Why was this happening? Why were all these playwrights writing about disintegration and disenchantments and hopelessness and changing social and familial structures? It can be analyzed that, in a way, all these Indian playwrights, while employing certain absurdist forms and techniques and eschewing realism, like realistic representations, expositions, backgrounds, dialogue, they were actually searching for identity and meaning in post-independence modern Indian society. It is important to underscore that most of these explorations have middle-class protagonists. This was clearly a middle-class phenomenon, literary phenomenon. And most of these explorations are characteristic of the socio-political conditions of late 20th century India. এই সময়টায় the initial euphoria of independence and the Nehruvian idealism of a newly conceived modern India. আমার এখানে একটু I am differing from your vision a bit. এই যে নেশন গড়ার modern India, the new nation গড়ার যে idealismটা, it was waning away a little bit. And in their place, the uncertainties of lingering territorial conflicts with border nations, of course, যেটা প্রফেসর সেন বললেন যে বেঙ্গলে স্পেশালি যেটা আমরা প্রত্যক্ষভাবে ফিল করেছিলাম, and the economic crisis, a changing economy, internal unrest, and the ever-encroaching strangeness of a globalized modernity was settling in. These plays, therefore, were attempts at understanding the fundamental truth of the condition of an average middle-class Indian person, most often a man, amongst the confusing realities of an emerging nation, submerged in the trauma of the partition and gradually transitioning from a Fabian socialist economy to a globalized and privatized economy. So, yes, even though Indian artists did not directly experience the havoc wreaked by the Second World War, one can most certainly argue that the fragmented identities of a middle-class Indian urban individual in the late 20th century were, in fact, ripe for exploration through the absurdist form of theatre making, especially Jehetu. This is a theatre that does not wish to teach or foster an ideal. It does not attempt to rouse the audience for an agitprop propaganda nay. It does not wish to rouse the audience to any sort of action or movement. It does not sweep them away in a glorious moment of mimesis and eventual catharsis. It is a theatre that simply attempts to reach a fundamental truth about contemporary human condition as it is. So all that said, is there room for the theatre of the absurd right now amongst all of us, contemporary Indian urban theatre practitioners and theatre goers? The answer, I think, is a steadily prominent yes. As a practitioner of Kolkata's theatres myself, in the last few years, I've certainly witnessed a growing wariness with conventional forms of theatre making and straight adaptations. Even though adaptations of established absurdist playwrights are a little hard to come by, Ionesco, Shondar, recently the chairs হয়েছে, but usually there are more common adaptations of Western classics and Indian canonical works. But even they are slowly forsaking the trappings of realism. And even in original or devised performances, meta-theatrical techniques are abounding and scathingly political, anti-realistic satires nurturing a relentless pursuit of meaning and purpose are coming to the forefront. Why? Is it just a symptom of post-pandemic depression? A response to a deepening social and economic crisis? Is it a profound disillusionment with the globalized modernity at large, which, according to historian Arif Darlik, is actually an evolved form of borderless neo-colonialism along the lines of class-based socio-economic power? The answer, I think, will be given through the works of contemporary Indian practitioners themselves. Or perhaps, true to the theatre of the absurd, the answer doesn't exist. And there is only the search. Thank you. একদম আমরা I also read Pratik Thakur's he wrote with so very like I was like, who is it? Then I see Pratik, I'm like, what? He wrote this? একবার অডিয়েন্সকে জিজ্ঞেস করি যদি কারোর কিছু প্রশ্ন থাকে আপনার ক্ষেত্রে বা ইত্যাদি সাহিত্য কি আছে absurd বা absurdist যেটা আমরা actually express করতে
এখানে আমি একটু মানে উদাহরণ বাড়ানোর চেষ্টা করছি, মানে যেটা ঠিক কি ভুল আপনি বলবেন। আমি বলতে পারবো না। তবু আলোচনা মানে কিছু সাহিত্য, আর আপনিও বললেন সাহিত্যের কথাটা আর কি, আর কিছু না। তো লেখার দিকে বলি, সন্দীপন চট্টোপাধ্যায়ের কিছু ছোট গল্প, নবন ভট্টাচার্যের খেলনা নগর, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই। নাটকের দিক দিয়ে জিজ্ঞাসা করবো এফএম মহানগর বা বাক্তিং বাক্তিং প্র্যাকটিস করেছিলেন, মানে এগুলোকে আপনি কোন ধারায় ফেলবেন? আমি যেটা বলার চেষ্টা করেছি আর কি, মানে ফুল ব্লোন ফুল ফ্লেজেড অ্যাবসার্ডিস্ট টেক্সট বোধ হয় আমাদের সময়, আমাদের দর্শন, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক কাঠামো বোধহয় সেটাকে সাপোর্ট করবে না, এটা আমার এখনো ধারণা। কিন্তু হ্যাঁ, আমি আপনার সাথে একদম একমত, বেশ কিছু লেখা আমাদের আছে, সাহিত্য আছে। আমরা একটা শিল্প মাধ্যমের কথা একদমই উল্লেখ করতে পারলাম না সময়ের অভাবে, যেটা আমাদের থিয়েটার নিয়ে আলোচনা করতে করতে মাঝে মাঝে বলা দরকার, সেটা হচ্ছে চিত্রকলা, পেইন্টিং। হ্যাঁ, আমি মানবো আপনি যে নাটকগুলো এফ এম মহানগর বা বাক্তিন 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 ইনফ্যাক্ট আমার দেখা অন্যতম প্রিয় একটা কাজ, আমি একাধিকবার দেখেছি, নাটকটা খুব বেশি শো হয়নি। হ্যাঁ, অ্যাবসার্ডিজমের একটা তো ছায়া আছে, কিন্তু আমি সেটা কখনই করতে পারবো না। আপনি সন্দীপন চট্টোপাধ্যায়ের কথা বলছেন, আমি অতীন বন্দ্যোপাধ্যায়ের কথাও বলতে পারি, নীলকণ্ঠ পাখির খোঁজে বা এই ধরনের আরো কিছু টেক্সট রয়েছে। আমরা জাগরী উপন্যাসের কথা ভাবতে পারি, সত্যনাথ ভারতী, এরকম কিন্তু আরো টেক্সট রয়েছে যেখানে কিনা সত্যি কথা বলতে কি একেবারে যেটা 19th সেঞ্চুরি রিয়েলিজম থেকে অনেকটা সরে গিয়ে একটা ভিন্নতর অল্টারনেটিভ, একটা বাস্তবতা, একটা অল্টারনেটিভ রিয়েলিটির কথা বলা হচ্ছে। তো কথাটা হচ্ছে যে একটা জায়গায় একটুখানি বলা যে আমার কাছে যেটা মানে মানে একটা টেক্সটকে আমি শেষ পর্যন্ত অ্যাবসার্ড টেক্সট বলবো কি বলবো না, তার টাচস্টোনটা আমার কাছে হচ্ছে এইটা, যে চরিত্রগুলো শেষ পর্যন্ত কি কিছু চাইছে, কিছু খুঁজছে, ইজ দেয়ার সাম ডিজায়ার স্টিল লেফট ইন দেম, নাকি আপনি যে টেক্সটগুলোর কথা বলছেন প্রত্যেকটা চরিত্রের মধ্যেই কিন্তু হতাশা, বিষাদ, অনেক কিছু না পাওয়ার গ্লানি ইত্যাদি ইত্যাদি থাকা সত্ত্বেও কোথাও একটা লিঙ্গারিং ডিজায়ার টু লিভ, টু ফাইন্ড মিনিং। If you're trying to find meaning, then you actually believe in the existence of meaning. এটা কিন্তু থাকছে। Waiting for Godot আমাদেরকে এমন একটা শূন্যতার সামনে এনে দেয় that these people know that meaning does not exist, and that is why they don't even look for meaning. এতটা শূন্যতার জায়গা বোধ হয় আমরা বুঝতে পারি। That is it. But I would still take your points and accept that হ্যাঁ, কিছু কিছু অবশ্যই হচ্ছে, এবং এত বড় একটা মুভমেন্টই বলি, যদি আমি বলি অ্যাবসার্ডিজমকে একটা মুভমেন্টই বলি, তাহলে তার আমরা একেবারে কমপ্লিটলি ইনসুলেটেড থাকবো, তার কোনো ছোঁয়াই আমাদের কাজে কর্মে আসবে না, এটা তো হয় না। তো আসছে ময়ূরাক্ষী যেটা বললেন সত্যি, আমার মহেশ এলকুন মালচারের কাজটার কথা আমি শুনেছিলাম, কিন্তু এগেন মানে নাটকটা আমার দেখা হয়নি। রিসেন্টলি একটি প্রোডাকশন হয়েছে মুনলাইট বলে, এই জাস্ট এই গত মাস, এই মাসের শুরুর দিকে বা গত মাসের শেষের দিকে, সেটাও নাকি শুনছি যে ওই তার মধ্যেও একটা বেশ অ্যাবসার্ড একটা এলিমেন্ট রয়েছে। দ্যাট ইজ হাউ আই উড অ্যাটলিস্ট। আচ্ছা, থিয়েটার ইন্ডিয়াতে মানে ওয়েস্ট বেঙ্গলে না হওয়ার কারণ কি অডিয়েন্সও হতে পারে, ল্যাক অফ অডিয়েন্স, অডিয়েন্সের ইন্টারেস্ট কি কমে যায় অ্যাবসার্ড থিয়েটার দেখতে গিয়ে? থিয়েটার প্র্যাকটিশনাররা বলবে কি ধরনের নাটক কোটান কোট চলে, খায়। জানি না, মানে এটা খুব কঠিন প্রশ্ন। মানে অ্যাকচুয়ালি আমাদের তো রিসেপশন স্টাডিজ হয় না। হাউ আর টেক্সট রিসিভড পঠিত কিভাবে হয়, আমি নাটক দেখাটাকে একটা পার্টলি করি। হাউ ডু বি রিড টেক্সটস, হাউ ডু বি কনজিউম টেক্সটস, এটা নিয়ে তো হয় না। ওয়াই ডু বি কনজিউম সার্টেন টেক্সট এন্ড ওয়াই ডোন্ট বি ডু নট কনজিউম আদার টেক্সট। আপনারা, আমার মনে হয়, আমি জানি না, আপনার দেখে মনে হচ্ছে আপনি না কিন্তু অনেকে আছেন
মনিকলের সিনেমাগুলো মনে পড়ে? অনেকে হয়তো মনিকলের নামটার সাথে খুব পরিচিত হবেন না, পাবেনও না আজকাল চট করে, কিন্তু আপনারা যদি মনিকলের সিনেমাগুলো দেখেন, তিনি বলা যেতে পারে আমাদের মোটামুটি মানে একদম যেটা আর্ট ফিল্ম ইরা ছিল একটা সময়, সেই সময়কার একজন ফিল্ম মেকার এবং দূরদর্শন। কারণ সত্যি কথা বলতে কি, মনিকলের ছবি কমার্শিয়ালি চলতো, রিলিজই হতো, মানে প্রডিউসার পেতেন না। সোজা কথা, কমার্শিয়াল রিলিজ করার মতন ওনার পেতেন না। আমি যেন একটা জাস্ট একটা বলছি, একটা শর্ট ওনার একটা পার্টিকুলার ছবিতে একটা রেলগাড়ির থেকে প্রচন্ড জোরে ছুটে যাওয়া একটা ট্রেন থেকে পাশের যে ট্র্যাকটা, সেটার একটা শট চলছে 13-14 মিনিট ধরে, এবং মাঝে মাঝে কিছু সংলাপ আসছে, তার কিছু শুনতে পাচ্ছি, কিছু শোনা যাচ্ছে না, আপনি সাবটাইটেলও দেবেন। এবার এই ধরনের ছবি আপনি কতটা দেখতে চাইবেন হলে বসে আমি জানি না, মানে সে অর্থে খুব এন্টারটেইনিং ছবি তো নয়। তো সেক্ষেত্রে দেখতে গেলে এই ধরনের কাজগুলো, একটা জিনিস হচ্ছে, আপনাকে আমি একটা কথা বলি, হয়তো একটু অন্যরকম শোনাবে, কিন্তু মনে কি একটা সঠিকভাবে একটা কথা বলছেন, বিশেষ করে বেকেট এবং বিশেষ করে বেটিং ফর গুড যেটা হয়েছে, তার একটা সাংঘাতিক কালচারাল ক্যাপিটাল সে এতদিনে অ্যাক্রু করেছে, অ্যাকুমুলেট করেছে। অর্থাৎ একটা কথা বলি, আজকে কেউ যদি বলে যে আমি খুব ফেইথফুল একটা অ্যাডাপ্টেশন করছি বোডোর, খুব ফেইথফুল, আমি কিছু পাল্টাচ্ছি, আমি হয়তো দর্শক হিসেবে সেটা দেখতে যাব এই কারণে, কারণ দ্যাট উড গিভ মি এ সেন্স অফ কালচারাল স্যাটিসফ্যাকশন। I was there to witness this. I was part of that cultural thing. যারা waiting for Godot নিয়ে মাতামাতি করে, আমি I don't want to be left out. See, I want to be part of that in crowd. একদম একদম সোজা কথা। আরো যদি চাচাছোলা ভাষায় বলতে বলেন, তাহলে বলবো আমি যে আতেল সেটা প্রমাণ করার জন্য আমি ওয়েটিং ফর গুডো গিয়ে দেখে প্রচন্ড বোর হয়ে এসে বেরিয়ে বলবো যে দারুণ লেগেছে। মানে এটা এটা দেখুন, পয়েন্ট ইজ, একটা কথা বলি, সেদিনে বললাম খুব ভালো লেগেছে, কেউ যখন বলে আমি কোক কিনি, কোকো, তিনি খাওয়ার জন্য নাও কিনতে পারেন, অনেকে বেসিন টেসিন মাজেন নাকি কোক দিয়ে, তাতে নাকি পরিষ্কার ভালো হয়, তাতে কিন্তু কোকো কোলা কোম্পানির কোনো অসুবিধা নেই, as long as you're buying the product. কলায় ঢালো কি বেসিনে ঢালো, doesn't matter, they have got the money. আমার নাটক দেখে তুমি বোর হও কি আনন্দ পাওয়া দরকার নেই, you have come and you have become my audience, done, thank you so much. এটা একটা ব্যাপার। তবে I would not say যে, আমার যেটা বারবার করে মনে হচ্ছে, যেটা আমিও বলেছি, ময়ূরাক্ষীও সেই জায়গাটাতে হলো, এই যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এটা কিন্তু সাংঘাতিক উর্বর সময় বলে আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে। আমি একটি দলের সাথেও যুক্ত, নাটক তৈরি করার চেষ্টা করি আমরা। আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে যে কাজ করতে গিয়ে যে আরো কি করে নিজেদের কাজগুলোর মধ্যে থেকে ওই রিয়েলিজমটাকে সরিয়ে দিয়ে অ্যাবসার্ডিজমের জায়গাগুলোকে এক্সপ্লোর করা যায়, তা না হলে মনে হচ্ছে না আমাদের নিজেদের কথাগুলো এখনকার অভিজ্ঞতা এবং উপলব্ধিগুলো বলতে পারছি। অর্থাৎ আমার মনে হচ্ছে এই যে সময়টা আসছে বা চলছি, ইটস ভেরি ভেরি রিচ, ফুল অফ পটেনশিয়াল এই ধরনের কাজ। কথা বলছেন একটু বলবেন এই সময়টা কেন রিচ? Would you agree with me? ডেফিনেটলি, আমি তো সেটা লিখেইছি। ময়ূরাক্ষী একটু বলুক, আমি তারপর বলছি, মানে if you could respond. আই থিঙ্ক একটু জল পাওয়া যাবে জাস্ট এমনি ওয়ার্কআউট থাকলেই না। I think it has to do with this growing disenchantment. I think আমাদের এখন আর মানে খুব উইলিং সাসপেনশন অফ ডিসবিলিভ করে আমি 2 ঘন্টা ধরে নাটক দেখবো, যেখানে অনেক নাচ গান থাকবে, যেখানে একটা সুন্দর গল্প থাকবে, ইটস আ ওয়েল মেড প্লে, তারপরে সেটা নিয়ে ফিরে এসে আমি 2 ঘন্টা ভাববো। আই ডোন্ট থিঙ্ক দ্যাট স্যাটিসফাইজ আস এনিমোর, অ্যাটলিস্ট আমি যেটুকু মানে আমার থিয়েটার প্র্যাকটিস থেকে বুঝেছি, and even as an audience I feel like that is, while it's a good time, it's like ডিনার থিয়েটারের মতো, বেশ সুন্দর লাগলো, বেশ একটু কিছুক্ষণের জন্য আমরা ডুবে থাকলাম, but somehow I feel like it does not hit a point for us anymore. এখন যেরকম ফর এক্সাম্পল বেকেট কেন ল্যাঙ্গুয়েজ নিয়ে আস্তে আস্তে একদম ডিসইনক্লাইন্ড হয়ে গেছিলেন, হি থট যে মানে এই যে ভেল অফ ল্যাঙ্গুয়েজ এটাকে ছিঁড়ে আই ওয়ান্ট টু গেট ইনটু দ্য ট্রুথ, আই জাস্ট ওয়ান্ট টু ডু অ্যাওয়ে উইথ রিয়ালিটি, আই ওয়ান্ট টু গেট ইনটু দ্য ট্রুথ। এই আই থিঙ্ক এই রিয়ালিজম বা ন্যাচারালিজমের এই যে ভেলটা, এটা এই সময় আমরা আস্তে আস্তে ছিঁড়তে চাইছি, কারণ প্রেক্ষাগৃহের বাইরের সময়টা খুব খারাপ।
ভীষণ খারাপ কেন? মানে এটা কি রাজনৈতিক দিক থেকে আমি সোশ্যাল ইকোনমি সব দিক থেকে বলছি, মানে আপনি সাইকোলজিক্যালি দেখুন সোশ্যাল মিডিয়ার যে ইনফ্লুয়েন্স অ্যান্ড দ্য ডিসমরফিয়া দ্যাট উই আর ফেসিং, সব দিক থেকে ফিজিক্যালি মেন্টালি। তাহলে আমার একটা প্রশ্ন হচ্ছে যে যদি এই সময়টা এখন রিচ হয় এবং এই কারণগুলোর জন্য হয়, তাহলে আলটিমেটলি কি অ্যাট দ্য এন্ড কি তার মানে আমার ভেতরে একটা কিছু চাইবার থাকছে না? মানে যেটা নাকি অ্যাবসার্ডে আমি ফাইনালি কিছু চাইছি না, আমি কমপ্লিটলি ডিসোসিয়েটেড ফ্রম, আই এম নট ওয়ান্টিং এনিথিং, রাইট? কিন্তু এইগুলোই যদি রিচনেসের কারণ হয়, তাহলে somewhere deep down আমি কি কিছু একটা চাইছি না? না, আমার যেটা That is মনে against হচ্ছে- absurd. হ্যাঁ, আমার যেটা মনে হচ্ছে, আমি I would agree with her, but after I'm seeing where you're trying to get. দেখুন, আমাদের একটা কথা বলি, ক্লিনিক্যাল ডিপ্রেশন, এই কনসেপ্টটা আজকাল এত কম, মানে কোনো বয়স নেই, ইয়াং কিডস, বাচ্চা ছেলে মেয়েরা দে বিং ট্রিটেড ফর ক্লিনিক্যাল ডিপ্রেশন, কমপ্লিটলি কাট অফ ফ্রম রিয়ালিটি। মানে আমি জানি আমার এক কলিগ, আজকেও সকালে তার সাথে কথা হয়েছে, ইনফ্যাক্ট শি ওয়াজ সাপোজ টু কাম উইথ her children, daughters. মানে একটি মেয়ে, সে কমপ্লিটলি বিশ্বাস করছে যে ওই স্ক্রিনের জগৎটাই জগৎ, কমপ্লিটলি ডিট্যাচড ফ্রম রিয়ালিটি। এবং এটা হচ্ছে, যতই সে বিশ্বাস করুক, কখনো কখনো তো তাকে রিয়েল ওয়ার্ল্ডে নামতে হচ্ছে, আসতে হচ্ছে, তাকে স্কুলে যাওয়ার চেষ্টা করতে, স্কুলে যেতে পারছে না, সামনের বছরে ক্লাস 10 পরীক্ষা দেওয়ার, মা বাবা জানেন না কি হবে। এবার সমস্যাটা হচ্ছে, যখনই মানে সত্যিকারের দুনিয়ায় পা রাখছে, ছিটকে গিয়ে আবার ফেরত গিয়ে সে ইজ টেকিং রিফিউজ ইন দ্যাট সর্ট অফ এ ভার্চুয়াল থিং, ডিপ্রেশনে চলে যাচ্ছে। এবং আস্তে আস্তে করে, যেটা ওর মা বলছে সবচেয়ে ভয়ের জায়গাটা হচ্ছে, ও ওই ডিপ্রেশনটাকে ভালোবেসে ফেলছে, সেখানে তার কমফর্ট জোন তৈরি হচ্ছে। আপনি বলছেন না ডিজায়ার মরে যাওয়ার কথা, তার ডিজায়ার গুলো আস্তে আস্তে চলে যাচ্ছে। শি ইজ বিকামিং ভেরি হ্যাপি বাই বিকামিং ইমোবাইল উইথ হার মোবাইল। মানে একটা অদ্ভুত থেমে যাওয়া তৈরি হচ্ছে তার জীবনে। এই জায়গাগুলোকে আমাদের মনে হচ্ছে, এবং আমার কাছে যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বিচ্ছিন্ন, আইসোলেশন, ট্রিমেন্ডাস একটা আইসোলেশনের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পাচ্ছি। সেইটা এখন আপনি, হ্যাঁ এটা ঠিকই যে আমি যখন বুঝতে পারছি আমি আইসোলেটেড, ন্যাচারালি আমি তো ব্যবস্থা করার চেষ্টা করবো যাতে আমি না থাকি। এটা যতদিন থাকবে ততদিন ডিজায়ার আছে, কিন্তু আস্তে আস্তে যদি কন্টিনিউয়াসলি এটা আমি যখন মেনে নিতে শুরু করবো যে হ্যাঁ আইসোলেটেড থাকা ছাড়া আমার আর কোনো গতি নেই, এটাই আমার ভবিতব্য, দিস ইজ হোয়াট ইজ গোইং টু হ্যাপেন, হোয়াটএভার ইট, মেনে নেব। এন্ড দ্যাট ইজ when the stage will be set for utter absurdism. আমাদের মনে হচ্ছে সেদিকে যাচ্ছি। মানে ওই আর কি, যে খুব ভালো তো নেই, আমরা ভালো থাকার কোট আনকোট নাটক করি, অভিনয় করি, কিন্তু অ্যাবসার্ড নাটক যেটা বলছেন, যে আমাদের বাংলা সাহিত্যে বা বাংলা নাটক বলি, গল্প বলি, অ্যাবসার্ড বেশিরভাগই আমরা মৌলিকভাবে পাচ্ছি না। আমিও হ্যাঁ, তারও বোধহয় একটা কারণ আমার যেটা মনে হলো আর কি, যে আমরা নাটকটাকে খুব সোজাভাবে বললে লোকশিক্ষার অঙ্গ, জীবনের নেগেটিভ সাইড, ডিপ্রেশন সবই আছে, সবই আমি তুলে ধরবো, ফার্স্টেশন, ডিপ্রেশন সবই থাকবে, শেষে একটা ইতিবাচক কিছু একটা ইঙ্গিত দিয়েই শেষ হবে। এটা বোধহয় আমাদের ভারতীয় কালচারের একটা বিশেষ বৈশিষ্ট্য। যেটা উনি ওনার হয়তো খুব প্রত্যক্ষভাবে বলেছিলেন, যেটা ইউনেস্কোর বিখ্যাত উক্তি, যে আমি পোস্টম্যান নই, আমার মেসেজ দেওয়ার দায় নেই, কিন্তু বাংলা থিয়েটার মেসেজ দেওয়ার দায় একদমই তাই, হ্যাঁ একদমই তাই। না, I also want to say বেকেট কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে ডিজায়ার বা কোনো রকম মানে অ্যাসপিরেশন থেকে বিচ্ছিন্ন হয়ে তো নাটক লিখছিলেন না। হি অলসো হ্যাড এ সার্চ, নইলে তো আমি যদি একদম বিচ্ছিন্ন হয়ে যাবো, আমি লিখবো কেন? There was a purpose for like writing these plays and staging them. হ্যাঁ, চরিত্রগুলো সেটাই, মানে it's important like when I want to say when the auditoriums and when theater spaces like these are staging absurdist plays,
দ্যাট ইজ আ সাইন অফ দ্য টাইমস। দ্যাট ডাজ নট মিন যে ওরা একদম বিচ্ছিন্ন হয়ে এটাকে একদম আইসোলেটেড একটা মানে একদম পটারাইজ করে করছে। দে আর ডুইং দিস অ্যাজ আ সাইন অফ দ্য টাইমস এন্ড দ্যাটস নট আ নেগেটিভ থিং। আই থিঙ্ক দ্যাটস আ গুড থিং। মানে তার এরকম আফিম খাইয়ে বসিয়ে রাখলাম 2 ঘন্টার জন্য নাচ গান করে, তার থেকে তো এটা দেখা ভালো। At least it will force me to think. ওইটাতে যাচ্ছি না, কিন্তু আমার যেন মনে হচ্ছে যে মানে চূড়ান্ত অ্যাবসার্ড ওখানেও যেন একটা আছে যে এটাই আদারওয়াইজ এটা কেন কোনো মানুষের পক্ষে সম্ভব না যে একদম কমপ্লিটলি ডিসোসিয়েট করে কিছুই আমার চাইবার নেই। এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? জানি না। মানে শিল্প তো মানে আমাদেরকে কিছু কিছু মানে একদম চূড়ান্ত পসিবিলিটি, চূড়ান্ত কিছু কথা বলে হয়তো সেই জায়গাটা আমাদের যাওয়া সম্ভব না, ওটা শিল্পে সম্ভব, বাস্তবে না। অতএব আপনি যে পয়েন্টটা করছেন সেটা সত্যিই তাই। মানে কেউ কি থাকে, কেউ কি হতে পারে যে মানে তার এমনই ধরা যাক ডিপ্রেশন হলো বা এমন আনন্দ হলো, তুরীয় আনন্দ হলো যে আর কিছু চাওয়ার রইল, তা তো হতে পারে, মানে দ্যাট ইজ নট পসিবল। সেটা আমরা নয় এই জায়গাটা। আরেকটা ছোট্ট কথা জাস্ট ছোট করে বললাম বলে মনে হলো, এই যে ভাষা, মানে ভাষার ওপরে যে ভরসাহীনতাটা, যে মানে ভাষার কি প্রয়োজন? ভাষার প্রয়োজন তো কমিউনিকেশন। আমি একটা কথা বলবো, আপনি শুনে বুঝবেন, আপনি একটা কথা বলবেন, আমি শুনে বুঝবো, এভাবে একটা যোগাযোগ স্থাপন হবে। দেখুন, ভাষার ওপরে যে আস্থাটা অ্যাজ এ টুল অফ কমিউনিকেশন, অ্যাজ এ পাওয়ারফুল মিডিয়াম, অর প্রবাবলি দ্য অনলি মিডিয়াম অফ কমিউনিকেশন বিটুইন হিউম্যান বিংস, এটা কিন্তু চলে যাওয়া শুরুটা হয় কিন্তু মোটামুটি 20th সেঞ্চুরির গোড়া থেকে। বিশেষ করে ফার্ডিনান্ড ডি সসিও স্ট্রাকচারালিস্ট থিঙ্কার্সরা যখন থেকে বলতে শুরু করলেন ওই সিগনিফাইড আরবিট্রারি কানেকশনটা, যে মিনিং তো আমরা জাস্ট বসাচ্ছি, আমরা বসাই অ্যাট্রিবিউট করছেন, দ্যাট ইজ কনসেনসুয়াল, কালচারালি অ্যাকসেপ্টেড মিনিং, এটা যে কোনো দিন পাল্টে যেতে পারে। সেখান থেকে যেটা তৈরি হলো একটা মানে একটা অদ্ভুত সেন্স অফ ডিসকোয়েট, একটা সেন্স অফ নার্ভাসনেস। তাহলে আমি যা বলছি ওই লোকটা তো তা না বুঝতে পারে, আমি যা বলবো সে তো ভুল বুঝবে, পুরোটা তো বুঝবেই না, উল্টোটা বুঝে ফেলতে পারে। এইখান থেকে যেটা আসতে থাকলো সেটা হচ্ছে যে আমি তাহলে বলবো না, বা বললে এমন করে বলবো যার প্রথম থেকেই আমি সেটাকে ডিহাইড্রেটেড অফ মিনিং। আবার তুমি খোঁজো ওখান থেকে মানে। এই জায়গাগুলো কেন আমি বলছি, মাঝে মাঝে না আমার এই সোশ্যাল নেটওয়ার্কে, সোশ্যাল মিডিয়াতে, মানে লুক এট হোয়াট ইজ হ্যাপেনিং উইথ ল্যাঙ্গুয়েজ। টেক্সট না লিখে আমরা এই যে ইমেজে চলে যাচ্ছি, ইমোজিস এবং অল সর্টস অফ সাইন্স এন্ড সিম্বলস আমরা ইউজ করতে শুরু করছি। আমরা কিন্তু মিনিংটাকে খুব ছোট 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 করে আনার চেষ্টা করছি। So we have also sort of begun a process whereby we are trying to reduce the meaning context of our messages, the meaning content of our messages. এটাও খুব একটা অদ্ভুত জায়গা। Anyway, probably it's থেকে আমি যেটা কথা বলতে চাই, যে তুই যেটা বলছিলি, যেটা বলছিল যে দর্শক হবে কিনা, আগেন আমার মনে হয় অ্যাজ আ থিয়েটার প্রডিউসার বা থিয়েটার ডিরেক্টর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কিন্তু দিনের শেষে আমরা যখন থিয়েটার করি সেটা হয়তো করতে করতে আমরা কেউ ভাবিও না। যেমন হয়তো অনেকে আমাদের ম্যাকবেথ দেখেছি, ম্যাকবেথটা করতে করতে একটা জায়গা বুঝে গেছি, অনেকেই বলছিল আমাদের যারা রিহার্সাল রুমে দেখছিল, এটি ইংরেজি ছাত্র ছাড়া বুঝতেই হবে না কি ম্যাকবেথ করেছি, তো এমন জায়গা চলে যাচ্ছে। তো আমরা ভেবেছিলাম আমরা কম্প্রোমাইজ করবো না, যা হচ্ছে হচ্ছে। কিন্তু তারপরেও আবার কাউন্টারে দেখা যায় ওয়েটিং ফর গোডের মতো বিখ্যাত টেক্সট যতবার অ্যাডাপ্টেড হয়েছে বাংলাতে অন্তত, কোনটাই কিন্তু খুব একটা চলে, মানে খুব যে হই হই করে দর্শক গেছে সেটাও আমরা দেখি। মানে এটাই পয়েন্ট যে উনি বলছেন যে হয়তো বাংলা নাটকে হয়তো ওই একদম অ্যাকচুয়াল ওই অ্যাবসার্ডিজম আমরা পাচ্ছি, যেটা আমরা ওয়েটিং ফর গোডোতে পাচ্ছি বা রাইনোসরাসে পাচ্ছি বা এনকেমে পাচ্ছি, কিন্তু আমরা কি ওইটাও কি ছুটছি বাংলা থিয়েটার? আমরা কি ওই যেটুকু অ্যাবসার্ডিজম মোহিত চট্টোপাধ্যায় বা মাধব সরকার ছুটছে, আমরা কি আমাদের কন্টেম্পোরারি সময় কি ওইটুকু আমরা কি করছি থিয়েটার? আর একটা এখান থেকে আমারও প্রশ্ন যেটাই, সেটা হচ্ছে যে যদি আমরা মানে আমব্রেলা টার্ম হিসেবে থিয়েটার অফ দ্য অ্যাবসার্ড বলিও, কিন্তু তবুও আয়োনেস্কো, বেকেট, এডওয়ার্ড অ্যালবি, পিন্টার, এই যে চারটে রাইটার অন্তত ধরি, তাদের কিন্তু প্রচন্ড ভাবে আলাদা লিখছে, যে খুব একটা খুব মিল নেই রাইটারের ভিতরে। তাহলে আমরা কি ধরতে পারি যে এবার মোহিত চট্টোপাধ্যায় বা বাদল সরকার যেটা লিখছে, সেই যদি এডওয়ার্ড অ্যালবি আর আয়োনেস্কো একসাথে থিয়েটার অফ দি অ্যাবসার্ড হতে পারে, যেটা একেবারেই দুটো আলাদা। এডওয়ার্ড অ্যালবি তো এক্সপোজিশনও আছে, ক্যারেক্টারস আর ভেরি গুড, রিয়েলিস্টিক ক্যারেক্টার, হ্যাঁ, হুইজ আর ফ্রেড অফ ভার্জিনিয়া তো অনেকটা তাই। হ্যাঁ, এবার সেইখান থেকে তাহলে কি আমরা এবার সেই সময় জনারটা হয়তো প্রপারলি তৈরি হয়, লিখছে সেখান থেকে জনার তৈরি হচ্ছে। এবার জনারটা তৈরি হওয়ার পর যখনই এরা লিখছে বাঙালিরা, তখন কি তাহলে সামা আমরা জনারের সাথে মেলাতে গিয়ে ওদের বলছি ততটা অ্যাবসার্ড নয় বা কিছু? কারণ হয়তো আমব্রেলা টার্মে গিয়ে হয়তো ওরা একই ফিচার ডট টু ডট আমরা মেলাতে পারছি না,
কিন্তু ওরা হয়তো অ্যাবসার্ডই লিখছেন, আমি বলতে পারছি, কিন্তু যেহেতু আমরা মেলাতে চাইছি ইউরোপের সাথে, সেটা হয়তো কোথাও- What you're trying to say is Sharanya, probably is that there are many shades of হ্যাঁ absence. হ্যাঁ 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 আমরা এখন কোন শেডটাতে আছি? সত্যি কথা বলতে কি, যখন ময়ূরবাবু নাটকগুলো আসতে শুরু করলো এবং মঞ্চস্থ হতে শুরু করলো, ইনিশিয়ালি কিন্তু দিস ওয়ার ভেরি ভেরি ডিস্টার্বিং প্লেস। অনেকে দেখে বুঝতেই পারছিল না কিভাবে করবো, কিভাবে নেবো, এবং ইনফ্যাক্ট there was a huge amount of problems that the groups faced while trying to sort of bring Mohit Chattopadhyay on stage. কেন ওনার অনেক কিছু, মানে অভিনয়ের ধারাটাও যেটা ডিমান্ড করছে, অভিনেতারা প্রস্তুত নন, ওনার স্টেজ রিকোয়ারমেন্টস, যে ওনার আলো যেরকম প্রয়োজন সেখানে তখন রেডি নয়। তো এই জায়গাগুলো করতে করতে একটা জায়গায়, এবার তাতে কি হচ্ছে, এটা উনি বলেছেন একটা ইন্টারভিউতে পড়ছিলাম, উনি বলছেন আমি কিন্তু যা লিখতে ইচ্ছা করছে, যেটা আমি লিখতে চাইছি লিখতে পারছি। অর্থাৎ আমি বলতে চাইছি, ভেতরে ভেতরে তার ভাবনাগুলোকে উনি যদি ছেড়ে দিতে পারতেন, তাহলে আরো হয় আরো হয়তো ওদিকে যেতে পারতো। কিন্তু বাস্তব কিছু আলটিমেটলি রিয়েলিটি জায়গা থেকে এবং লজিস্টিক্যাল কারণে হি হ্যাড টু সর্ট অফ ইন এ সেন্সার হিমসেলফ। নাটকের দলের লোকেরা তার কাছে আসতো, এটা আমরা জানি, এটা আমরা জানি, এবং খুবই অত্যন্ত সজ্জন ভদ্র ব্যক্তি ছিলেন, না করতে পারতেন না, আমাদেরকে একটা নাটক লিখে দিলেন। এবার কিছুদিন পরে তারা ফিরে এসে বললো, না এটা আমরা হ্যান্ডেল করতে পারছি না, আপনি পাল্টে সোজা করে দিন, এটা জুড়ে দিন, ওটা বাদ দিয়ে দিন, এটা করুন সেটা করুন, করতে করতে সেটা দাঁড়িয়ে গেল যেটা না এদিকে মাঝামাঝি কিছু একটা। মানে এইটা একটা সমস্যা। কিন্তু ঠিকই আরেকটা ছোট্ট কথা, মার্টিনেসলি যেমন স্কলাররা বলে থাকেন, অনেকে অনেক কিছু করছেন দূর থেকে দেখে একটা ওরা বলে যে ঠিক আছে, একটা কমন, এরা তো কেউ একসাথে বসে ঠিক করেনি একটা আমাদের রাইট, যে প্ল্যান করে ইটস নট লাইক দ্য ইংলিশ রোমান্টিক মুভমেন্ট, যেখানে কোলরিজ ওয়ার্ডসওয়ার্থ একসাথে বসে একটা প্রেফিস লিখে একেবারে রীতিমতো নামছেন চলে এই ধরনের কবিতা লিখো, দ্যাট ইজ নট হাউ ইট ওয়ার্কড। সেখানেও ওয়ার্ডসওয়ার্থ আর কোলরিজ অনেক আলাদা, অ্যাবসলিউটলি আলাদা, কমপ্লিটলি আলাদা, কিন্তু কোথাও একটা জায়গায় সেন্ট্রাল জায়গায় মিল আছে। আচ্ছা, আমি একটা কথা বলবো আমার পয়েন্টটা ধরে। এই যে ধরা হচ্ছে যে ইউরোপের এই অ্যাবসার্ড নাটকগুলো আমাদের কাছে খুব এলিট, কিন্তু আমি ফর এক্সাম্পল রাইনাস স্যারেছে নন কনফর্মিটির কথা বলছে, সবাই রিয়েলিটি থেকে ডিট্যাচড হয়ে যাচ্ছে। আমাদের সময় কি সবাই রিয়েলিটি থেকে ডিট্যাচ হচ্ছে না? সোশ্যাল মিডিয়াতে কি টেলিভিশনে যাচ্ছে না? তাহলে এইভাবে কি আমরা কি ওই ক্লাসিকগুলোকে আমাদের কন্টেম্পোরারি সময় করা যায় না? আর করা যাবে না। আর এলিয়েন তো মানে এলিয়েন এভাবে ডেফিনেটলি I don't think we can say No. that it's alien. I did not use the word alien. Yeah. Because মানে সন্ধ্যার যেটা রিসেন্টলি হয়েছে, that is completely talking because our contemporary existence, because of globalized modernity and because of social media and virtual reality and AI have become quite collapsed with one another, right? And if we are talking about rhinoceros, please let us not forget that this is fundamentally an anti-fascist play. It is an anti-fascist place. এবং এই সময়টাতে তো একটা there was this very very real threat of fascist power coming into power, which they have come into power, but then they're not as strong as they imagine they would be. এই ভোটের আগেই তো আমাদের সাংঘাতিক আমরা ভয় পাচ্ছি না, যে যদি আজকে যে প্রেজেন্ট সরকার যেটা এসেছে তারা যদি আরো 100টা সিট বেশি পেত তাদের কোয়ালিশন, তাহলে তো ভারতবর্ষের কনস্টিটিউশন এবার পাল্টাতো। এই যে আমি যে শব্দগুলো ব্যবহার করলাম খুব সচেতনভাবে আজকে ব্যবহার করেছি, এই স্বাধীন, এই সার্বভৌম, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ একেবারেই থাকতো না, এর অনেকটা চেঞ্জ হয়ে একটা লাস্টে হিন্দু রাষ্ট্র বসতো। তো সেই ভয়টার থেকেই তো এবার এই ভয়টাকে, মানে কোনো একজন নাটকের মানুষ ভাবছেন যে ঠিক আছে we need to address this fear, this looming impending danger। কার কাছে গেলেন? ফিরে গেলেন কিন্তু একজন কোট আনকোট অ্যাবসার্ডিস্ট নামে কার কাছে, তাকে দিয়ে একটা পলিটিক্যাল ভাষ্য তৈরি করবেন। অর্থাৎ এলিয়েন তো কখনোই নয়, রীতিমতো এখানে অ্যাক্ট। কিন্তু what I tried to suggest is যে যেই মানে আমি আসলে এই যুদ্ধকালীন যুদ্ধের শেষের ইউরোপ, আর একটা জিনিস একটু বোধহয় চট করে বোধহয় ইউরোপ না কালচারালি ইটস ভেরি ইউনিফর্ম, ইভেন দো ইটস ডিভাইডেড বাই ল্যাঙ্গুয়েজ, ইন এ সার্টেন ওয়ে ইটস কালচারালি ভেরি ইউনিফর্ম। মানে এই ইউরোপিয়ান যেই মানে ডিপ্রেশনের কথা বা যেই মানে ডিভাস্টেশনের কথা আমরা বলছি, মুশকিলটা হচ্ছে যে ভারতবর্ষের মতন একটা দেশ একসাথে একত্রে না এরকম দেশের মধ্যে দিয়ে যায় না। মানে জাস্ট একটা কথা বলছি যে একটা সময় একটা অদ্ভুত অদ্ভুত ভারতবর্ষ, মানে there are many Indias within this India. What happens is যখন গ্রিন রেভলিউশন হচ্ছে একটা দেশের প্রান্তে, তখন অন্য একটা দেশের প্রান্তে পিপল আর ডাইং অফ স্টারভেশন। What will you do? এই বই পড়তেটাকে কি করে রিকনসাইল করবে? খুব মুশকিল। It's a very strange and unique country that we have.
So I had a question that is in regards to the fact that আমাদের এখনকার জেনারেশনে যেটা স্বর্ণদা বললো যে ওয়েটিং ফর গোডোর কোনো প্লে যখন হয় অত বেশি অডিয়েন্স হয় না is it because we as a generation have become too much of an escapist we tend to watch theater or watch films as a form of I don't know getting away from reality and we tend to stay in that little bubble that we create. But যখন আমরা একটা absurd drama like Waiting for Godot বা Samuel Beckett's Breath ওই রকম কোনো নাটক দেখি that is bringing us like a mirror and we are like literally looking at what is actually going on at the back of our mind and like to find a purpose to live and you know that dilemma continues. Is it because of that? I don't think, I mean, that is one way of looking at it for sure, but I think like that is a very broad way of looking at it. Like, I don't think that we, as an audience or like as theatre goers, we are looking to avoid reality or we are, you know, just trying to do escape. যদি সেটা হতো তাহলে তোমরা থ্রি পেনি অপেরা করতে না মানে I mean, you are theater from time immemorial যখন লোকশিক্ষার মূলত একটা মাধ্যম ছিল তখন থেকে we are trying to showcase a little bit of a reflection of what is happening, like art imitating life and life imitating art. So we cannot really say যে আমরা হ্যাঁ yes there still are people who would like prefer to watch Netflix and not go to theaters, but that has existed since you know, since theatre started and since other forms of entertainment started. So I think escapism is not the problem here. It's very interesting to that you brought up this term. Actually, অনেক সময় absurdist theatre কেও criticize করা হয়েছে যে তোমরা reality থেকে escape করে যাচ্ছ. That has also been said যে ভাই তোমরা তো escape করে যাচ্ছ. Show us, you know, the love, the war, the dilemma, the pain, the tragedy, the death, the Greek tragedy, show us that. But the thing is the kind of theatre that, you know, theatre of the absurd, বা আজকাল যেরকম আমরা দেখছি মানে আমি আমার আশেপাশে যেরকম দেখছি সেগুলো কিন্তু কোনোটাই রিয়েলিস্টিক নয়, বাট আর দে ইউ নো এসকেপিস্ট থিয়েটার? নো, আই ডোন্ট থিঙ্ক সো, নট এট অল। ইয়েস, মেবি দে আর নট কলিং আস যে এক্ষুনি তুমি রাস্তায় গিয়ে মোর্চা করো বা রেভলিউশন করো, but they are calling us to do something, to think about something. When I'm যদি বাড়ি গিয়ে 10 মিনিটের জন্য ভাবি, and if I tell somebody যে, you know, I saw this production called Shondar, which was insane, like 3-hour plus, like 4-hour plus, and just a completely different experience. I think you should go watch it. I actually did a show. Oh, you were there in it? Yes, All right, yes. fantastic. I missed it. আমার একটা ছোট্ট কথা আছে. I don't know whether this is going to be a good answer to your question, but my point is that, you know, very serious art, and I believe that one of the responsibilities of serious art is to seriously disturb people. We want to give them a lot of comfort. Yes. Serious art has always had few takers. Quote unquote non-serious art, mind you, when I'm saying non-serious art, the making is very serious. একটা বাজারি Commercial film. হিন্দি সিনেমা বা বাংলা সিনেমা বানানোটা ইজ এ ভেরি সিরিয়াস বিজনেস, ইটস নট ইজি অ্যাট অল। আমি তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে কথাটা বলছি। তার দর্শক তো অনেক বেশি হবেই, এটা দিয়ে ইটস এ গিভেন। কিন্তু আর্ট দ্যাট ইজ মেন্ট টু ডিস্টার্ব, আর্ট দ্যাট ইজ মেন্ট টু সর্ট অফ জার্ক ইউ আউট অফ ইউর কমফর্ট জোন, দ্যাট আর্ট উইল নট হ্যাভ ভেরি মেনি টেকার্স। সো that was always there, that's still there now. এটা হয়, এটা কিছু করে, you have to live with it.